আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। অন্যরকম লিডার্স প্রোগ্রামের ক্যারিয়ার বিষয়ক নিয়মিত আলোচনায় আমরা চলে এলাম। আমি তোমাদের সাথে আছি জাভেদ পারভেজ এবং আমার সাথে আছে শাওন শাফি। তোমরা ওর কথা এর আগের দিনও শুনেছো এবং আমাদের ক্যারিয়ার বিষয়ক আলোচনাটা আসলে শাওন শাফির লেখা ফ্রেশার্স টু জব রেডি বইটা ধরেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আজকে আমরা শুরুতেই তোমাদেরকে একটু শুভেচ্ছা জানাতে যাই, কারণ গত পর্বে আমরা তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম এবং যথারীতি তোমরা কথা রেখেছো এবং তোমরা অনেকেই আমাদেরকে হোমওয়ার্কটা সাবমিট করেছো। যারা হয়তো গত পর্বে আমাদের সঙ্গে ছিলে না, তোমরা অবশ্যই গত পর্বটা একটু দেখে নেবে। এবং আমি যদি একটু সামারি করি, তাহলে আমরা গত পর্বে যে কাজটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে আমরা তো অনেক কাজ করি, অনেক কাজের কথা আমরা শুনি, কিন্তু আমরা আসলে কোন কাজটা ভালো পারি, কোন কাজটা আমাদের ভালো লাগে, সেরকম একটা ছোট্ট এক্সারসাইজ করা। তো সেই এক্সারসাইজটা করে আমরা বলেছিলাম যে আমাদেরকে জমা দিতে হবে। যারা করনি তারা গত পর্ব দেখে কিন্তু এখনও চাইলে আমাদেরকে সাবমিট করতে পারো। এবং আমরা যারা সাবমিট করেছিলে তাদের মধ্য থেকে যাদের কাজগুলো ভালো হয়েছে তাদেরকে আর 7 জনকে আমরা অন্যরকম গ্রুপের পক্ষ থেকে আমরা রকমারি গিফট ভাউচারও পাঠিয়েছি। তো এই পর্যায়ে শাওন, তুমি তো তাদের ডকুমেন্টগুলো দেখেছো, তুমি এমনি ওভারঅল কিছু বলতে চাও কিনা, তাদের কাজ কেমন হয়েছে, তুমি কতটুকু সন্তুষ্ট? হ্যাঁ, ওভারঅল আলহামদুলিল্লাহ কয়েকজনের কাজ বেশ ভালো হয়েছে, আর কয়েকজনের ক্ষেত্রে মনে হয় যে আরও ভালো করা যেত। তবে এই ক্ষেত্রে যেমন সবার ক্ষেত্রে একটা কমন ইনপুট আমার, সেটা হচ্ছে যে যেমন গত পর্বে আমাদের যে টপিকটা ছিল, যে একটা ছিল যে আমরা প্রতিদিনই করি বা আমাদের করতে ভালো লাগে এরকম কাজগুলো লিস্ট করা। এক্স্যাক্টলি। আর করতে ভালো লাগে বলতে কি, যে এইটা এমন না যে যেমন ধরেন আমি প্রতিদিনই খাই, এটা কিন্তু আমি লিখবো না যে আমি প্রতিদিনই ভাত খাই। মানে কাজ বলতে আমরা এখানে বুঝাইতেছিলাম যে যেটা কোনো প্রফেশনের সাথে রিলেটেড, এই টাইপের কাজগুলো। মানে দিন শেষে যেখান থেকে আমি একটা উপার্জন জেনারেট করতে পারবো। অনেকেই দেখা গেছে যে আপনার এটাও লিখছে যে নামাজ পড়ি, নামাজ পড়তে ভালো লাগে। হ্যাঁ, নামাজ পড়তে তো ভালো লাগাই ভালো উচিত। লাগবেই, হ্যাঁ। তারপরে কোরআন পড়তে ভালো লাগে, এটাও ভালো লাগাই উচিত। বাট আমরা যে কাজগুলো বুঝাইতেছিলাম এটা, এই কাজগুলো ঠিক না। যেটা একটু আগেই ভাইয়া বললেন যে যেগুলোর সাথে উপার্জনের একটা সম্পর্ক আছে, এই ধরনের কাজগুলা। আর পরবর্তীতেও আমরা যখন এই অ্যাসাইনমেন্টটা করব, এই বিষয়টা আমরা একটু খেয়াল খেয়াল চেষ্টা করব। রাখবো। যেহেতু আমাদের এটা কেরিয়ার বিষয়ক আলোচনা, যেগুলোর উদাহরণ দিয়েছো সেগুলো অবশ্যই ভালো কাজ। আমাদেরকে নিয়মিত খেতে হবে, নামাজ, কোরআন, এগুলো অবশ্যই লাগবে। বাট আমরা ফোকাস করছি যেটা ক্যারিয়ার তৈরি করতে কাজে লাগবে। আর যারা খুব ভালো করলো 7 জনকে যে আমরা পুরস্কার দিলাম, তাদের উদ্দেশ্য কিছু বলো। তাদের উদ্দেশ্যে যেমন একজনের কাজ খুবই ভালো হয়েছে, আমরা প্রথমে বলছিলাম যে 500 টাকার গিফট ভাউচার দিব, পরে ওর কাজ এত ভালো হয়েছে এই জন্য আমরা ওর 1000 টাকার গিফট ভাউচার দিচ্ছি। ডাবল। হ্যাঁ, খুব ভালো। তাহলে যে পেয়েছো তাকে আবার শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। আর আজকে আমরা কিন্তু তোমাদেরকে দিন শেষে কিছু অ্যাসাইনমেন্ট দিব এবং আমি শিওর সেগুলোর উপর নির্ভর করে তোমাদের জন্য অনেক ভালো উপহার থাকবে। এবং আমরা আবার নেক্সট দিন যখন কথা বলবো, আমরা আরও চাই 7 জন না, এই সংখ্যাটা আরও অনেক বেশি বেড়ে যাক। তো তোমরা খুব উৎসাহ নিয়ে করো এবং এই পুরো কাজটা, আয়োজনটা কিন্তু তোমাদের জন্য। কাজেই তোমাদের যদি ভালো হয় বা কাজে আসে, তাহলে আমাদের কষ্ট বা যতটুকু পরিশ্রম এটা সার্থক হবে। শাওন, আমরা তাহলে একটু সামনের দিকে আগাই। তো সেক্ষেত্রে একটা বিষয় আমাদের আলোচনার মধ্যে আজকে যখন আমরা রেকর্ডে আসার আগে বলছিলাম যে এই যে আমরা সবাইকে ক্যারিয়ার গোল তৈরি করতে বলছি, যেটা হয়তো অনেক ক্ষেত্রে আমাদের জীবনেও আমরা ঠিকমতো বুঝতাম না। আমি আমার জীবনে বুঝতাম না। আমি ইঞ্জিনিয়ারিং পাশ করে সরাসরি একটা ইঞ্জিনিয়ারিং জাতীয় জবে ঢুকে গেছিলাম, কিন্তু পরবর্তীতে ফিল করেছি যে আমি ইঞ্জিনিয়ারিং কাজটা এনজয় করছি না। এবং তারপরেও কিন্তু আমার 7 বছর লেগেছে শুধু ওইটুকুই বুঝতে। তখন আমার কাছে মনে হয়েছিল যে মেবি ফাইন্যান্স আমার ভালো লাগবে। তারপর আমি ফাইন্যান্সে মুভ করেছি। এগেইন 6 বছর পর আমার মনে হয়েছে যে এটা আমার ভালো লাগছে না। এরপর আমি এইচআরে যাওয়ার সুযোগ পেয়েছি এবং এখন আমি আলহামদুলিল্লাহ এইচআরে কাজ করি। কিন্তু 6, 7, 13টা বছর আমার শুধুমাত্র ঠেকে ঠেকে ধাক্কা খেয়ে খেয়ে শেখা। তার মধ্যে আবার যখন ক্যারিয়ারে শুরু করেছি তখন কিন্তু ইঞ্জিনিয়ারিং চাকরি অনেক ভালো লেগেছিল। আবার যখন ফাইন্যান্সে মুভ করেছি তখনও ভালো লেগেছিল। তাই যে হঠাৎ করে ভালো লাগা, আবার খারাপ লাগা, 13 বছর ধরে শেখা। আমরা তো চাচ্ছি না যে সবাই এভাবে শিখুক। তাহলে আমি তোমার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে, মানে ক্যারিয়ারের একটা গোল থাকাটা কেন কেন জরুরি, তুমি তোমার ভাষায় কি বলবা? আচ্ছা, আমি যদি আপনার কথা থেকেই শুরু করি, যে আজকেই আপনার সাথে যখন আলোচনা হইতেছিল, আপনি আমাদের একটা সেশন নিলেন। ওই সেশনেই একটা কথা বলছিলেন যে কেরিয়ার নিয়েই, যে কেরিয়ার জিনিসটা এমন না যে এই জায়গায় আমি রিটায়ার করব। এটা হইতেছে লাইফ লং একটা জিনিস। আর এটার সাথে আর কয়েকটা খুব ইম্পর্টেন্ট কথা বলছিলেন, যে কেরিয়ারের সাথে কয়েকটা জিনিস জড়িত। একটা হচ্ছে যে হ্যাপিনেস, তারপরে একটা বলছিলেন ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফাইন্যান্সিয়াল সাপোর্ট অ্যান্ড গুড হেলথ। গুড হেলথ। হ্যাঁ,
যে এই তিনটা মিলে হইতেছে কেরিয়ার, এবং মৃত্যু পর্যন্ত। হ্যাঁ, এবং ওটা মৃত্যু পর্যন্ত। তো এই জন্য যে মানে জীবনের এত বড় একটা জিনিস, হ্যাঁ, এর থেকে বড় আসলে আর কি। যদি যেমন পড়ালেখারে আমরা অনেক গুরুত্ব দিই, বাট পড়ালেখাটা আসলে আমরা কেন করি? কোনো একটা কেরিয়ারে যাওয়ার জন্য, এক্স্যাক্টলি। হয় জব করার জন্য, না হয় বিজনেস করার জন্য, কিছু একটা করার জন্যই তো আমরা পড়ালেখা করি। তার মানে আসলে গুরুত্বপূর্ণ আমার কোনটা? এই যে যেটা আমি করব, সেটা আমার প্রফেশন বলি অথবা বিজনেস বলি, এন্টারপ্রেনারশিপ বলি, আসলে গুরুত্বপূর্ণ কিন্তু হইতেছে এইটা। কাজটা। মানে পড়ালেখাটা আমি এত গুরুত্ব নিয়ে করলাম, এই জায়গায় প্রত্যেকটা পরীক্ষা আমি এত গুরুত্ব দিলাম, এত চিন্তা ভাবনা করলাম, বাট এই পার্টে এসে উইদাউট এনি চিন্তা ভাবনা, উইদাউট এনি গুরুত্ব আমি একটা কিছু করে ফেলতেছি। হ্যাঁ, তো এই জায়গাটাতেই আমরা আসলে ভুলটা করি। এক্স্যাক্টলি। এবং এই জায়গাটা এত ইম্পর্ট্যান্ট একটা জায়গা, তার মানে ওই ডিসিশনটা নেওয়ার জন্য অবশ্যই আমার প্রচুর চিন্তা ভাবনা করা লাগবে। অবশ্যই। হ্যাঁ, এখন চিন্তা ভাবনা করার অনেকগুলো সুবিধা আছে। এক নাম্বার সুবিধা যে শুরুতেই হইতেছে আমি জার্নির একটা রোড ম্যাপ পাবো। আমি কি করতে চাই, কেন করতে চাই, এই জিনিসগুলো আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর যখন আমার কাছে ক্লিয়ার হবে যে আমি একজন গ্রাফিক ডিজাইনার হইতে চাই, বা আমি একজন ডিজিটাল মার্কেটিয়ার হইতে চাই, বা আমি একজন সেলসের লোক হইতে চাই, তখন আমার জন্য কিন্তু প্রিপারেশন নেওয়াটা একদম ইজি হয়ে যাবে। কারণ আমি জানি আমার কি করা লাগবে। ওই জন্য এখন আমার কি পড়তে হবে, কিভাবে সিভি বানাইতে হবে, কিভাবে কি করতে হবে, সব আমার কাছে ক্লিয়ার হবে। ইভেন ওই প্রফেশন রিলেটেড সাবজেক্টিভ নলেজ গ্যাদার করাটাও আমার কাছে অনেক ইজি হবে, যেটার মাধ্যমে আমি আমার দক্ষতার লেভেল জব শুরুর আগেই কয়েক গুণ বাড়াই ফেলতে পারবো। রাইট। হ্যাঁ, প্লাস আরেকটা হচ্ছে যে মানে সাকসেস হওয়ার, এটা আমি যেটা মনে করি, শুধু আমি না, এটা বেশ কয়েকটা বইও আমি পড়ছি, যে কোনো কিছুতে সফল হওয়ার প্রথম ধাপই হইতেছে যে আমার একটা ক্লিয়ার গোল থাকা, যে আমার জানা থাকা যে আমি আসলে কি করতে চাইতেছি। এতটুকু যদি আমার জানা না থাকে, না হলে তো ওই যে অন্ধের হাতি খোঁজার মতো হইতেছে। কখনো আমার লেজ ধরে মনে হইতেছে যে একটা সাপ দড়ি ধরি, এক এক সময় আমার এক একটা মনে হইতেছে। দেখেন, এই যে কেরিয়ারের আপনার গল্প যেরকম, আমার গল্প এরকমই। আমি কিছুদিন প্রোগ্রামার, আবার কিছুদিন আপনার এক জায়গায় এই যে আইটির হিসেবে ছিলাম, মানে এইভাবে সুইচ করতে 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 তারপরে আমি ওই এই জায়গায় আসছি। হ্যাঁ, তো কারণ কি? কারণ আসলে আমাদের ওরকম কোনো কেরিয়ার গোলই ছিল না। এই জন্য তো যেটা বলতেছিলাম যে যখন আমার লক্ষ্যটা জানা থাকবে, তখন সেটার জন্য আমার পরিশ্রম করা সহজ হবে, আর আমি আমার সাকসেসটা মাপতে পারবো যে আমি কতটুকু আগাইলাম আর কতটুকু পেছায় আছি। এই সবগুলা মিলাই। ঠিক আছে, ভালো ভাইয়াও যদি এটার সাথে কিছু অ্যাড করেন। আমি তোমার কথা শুনতে শুনতে আমি আসলে মোটা দাগে দুইটা ভাগ করতেছিলাম বিষয়টাকে। একটা হচ্ছে যে আমাদের দেশের বা আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতির একটা ইম্প্যাক্টটা কি আসলে। যেমন একটা হচ্ছে আমরা কিন্তু যে সাবজেক্ট পড়ি, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে অনেক সময় আমাদের পছন্দটা কিন্তু শেষ পর্যন্ত আমরা কাজে লাগাতে পারি না। অর্থাৎ আমাদের ওই অনেক অপরচুনিটি নাই। একটা ছোট্ট অঙ্ক ভুল হয়ে যাওয়ার জন্য আমাদের একটা ইউনিভার্সিটি চেঞ্জ হয়ে যায়, অথবা একটা ডিপার্টমেন্ট চেঞ্জ হয়ে যায়, তাই না? তো এখান থেকে একটা জিনিস, যে আমি যেভাবে জন্মেছি, বড় হচ্ছি, যেটা আমার করার কথা, সেটা হয়তো প্রাতিষ্ঠানিকভাবে শুরুতেই আমার ওরকমভাবে হবে না। অনেক ক্ষেত্রে অনেকেই আমরা পড়ি, হয়তো আন্ডারগ্রেডে কোনো একটা সাবজেক্ট পড়তে হবে, এই জন্যই পড়ছি, কিন্তু মন হয়তো সেটাতে লেগে থাকে না। কিন্তু পাশ করার পর ওই লাইনেই আমরা তখন চাকরিটা খুঁজি, গ্রসলি ভুল হয়ে যায়। আরেকটা হচ্ছে যে মা বাবা আমাদের উপর অনেক কিছু চাপিয়ে দেন। আই হোপ তুমি এটা এগ্রি করবা, যে আমাদের ছোটবেলা থেকেই কেউ দেখা হলেই বাচ্চাদেরকে জিজ্ঞেস করে তুমি বড় হয়ে কি হবে, আর ওই উত্তর বাচ্চা দেওয়ার আগে তার মা বা বাবা বলে দেয় সেইটা হবে। তো পরে একটা সোশ্যাল প্রেশার, বিশেষ করে যারা এডুকেশন একটু ভালো তাদেরকে তো মনে করো আত্মীয় স্বজন যেখানে যার সাথে দেখা হয় সে একটা ক্যারিয়ার সেট করে দেয় ছোটবেলাতেই। তো কাজেই আমাদের সচেতনভাবে কখনো ভাবা হয় না। আর এই আমার ক্ষেত্রে কিন্তু দুইটাই হয়েছে, আমার ক্ষেত্রে, ব্যক্তিগত ক্ষেত্রে। তো সবচেয়ে বড় যে লাভটা, সেটা আমার কাছে যেটা মনে হয়, তোমার কথাটাই আমি অন্যভাবে বলছি, যে জীবনে তো কোনো জিনিসই আসলে সহজ না, প্রত্যেকটাতেই কিন্তু ব্যারিয়ার আসবেই সফলতার পথে। আমরা আসলে সেখানেই লেগে থাকতে পারি, ব্যারিয়ারটা ভাঙতে পারি, চেষ্টা করতে পারি, যেখানে আমাদের কাজটা ভালো লাগে। এখন আমি ক্যারিয়ার বললাম একটা, কিছু দূর গেলাম, বাধা পেলাম, আমি চেঞ্জ করে ফেললাম, বাধা পেলাম, তাহলে তো আমি কোথাও সফল হব না, আমি গুড ফর নাথিং।
কিন্তু কেউ যদি তার আর্লি এজে বা অন্তত এখন যারা শুনতেছে আমাদেরকে, তারা যদি ক্যারিয়ারটা তৈরি করে ফেলতে পারে অ্যাটলিস্ট স্বপ্নটা, তারপর সে যখন পাত্তায় হাঁটবে তার কিন্তু একটা লং টার্ম প্ল্যান থাকবে, যেটা তুমি বলেছো লক্ষ্যটা ঠিক করে ফেলা, তখন সে কিন্তু ওই যে এলোমেলো যে ঘুরিয়ে বেড়া, আমরা দেখি না যে ধরো যেদিন আমাদের অফিস থাকে বা একটা কাজ থাকে উদ্দেশ্য, সেদিন কিন্তু আমরা একদম ঠিকমতো উঠে সকালে দাঁত ব্রাশ করে আমরা একটা উদ্দেশ্য নিয়েই বের হয়ে যাই, কিন্তু যেদিন আমাদের ছুটির দিন সেদিন কিন্তু আমরা সারাদিন আসলে কি করি আমরা নিজেরাও জানি না। তো লক্ষ্যটা আমাদেরকে আসলে সবসময় ড্রাইভ করে। সেরকম যদি কারো লক্ষ্য থাকে তাহলে তার জীবনটা সুন্দর হবে, মানে সে এনজয় করবে। ইভেন বাধাটা যুদ্ধ করার সময় তার একটা এনকারেজমেন্ট কাজ করবে যে আমি তো লক্ষ্যের পথে হাঁটছি, তাই না? তো এই সব কিছু মিলে আমি আসলে তোমার কথাটাই মানে আমি ইমেজ করার চেষ্টা করলাম যে আমাদের আসলে এটা খুব দরকার। তাহলে আমরা একটু সামনের দিকে যাই। তো সেক্ষেত্রে আমরা তো গতদিন আমাদের যে ছেলেমেয়েদেরকে কাজ দিয়েছিলাম, যেটা ওরা খুব সুন্দরভাবে করেছে, যে ওরা যে কাজগুলো করে সেখান থেকে কোনগুলো ওদের ভালো লেগেছে প্রায়োরিটাইজ করে ফেলেছে, যেটা অ্যাসাইনমেন্ট তারা দিয়েছে। এখন আমরা এর পরের স্টেপে কি করব? তো এর পরের স্টেপে আমরা যেটা করব, যেমন গতদিন আমাদের হাতে যেটা আসছে ফাইনালি, সেটা হচ্ছে যে আমাদের হাতে 4-5টা ক্যাটাগরি আসছে। রাইট। হ্যাঁ, ওই ক্যাটাগরিগুলোতে আমরা মার্কস দিছি আপনার এক ভালো লাগার জায়গা থেকে, আরেক হচ্ছে দক্ষতার জায়গা থেকে, জব অ্যাভেলেবিলিটির জায়গা থেকে, আর নেটওয়ার্কের জায়গা থেকে। হ্যাঁ, এখন মোটামুটি আমাদের একটা আইডিয়া দাঁড়ায় গেছে যে এই 4-5টা ক্যাটাগরির কোনো একটাতে হয়তো আমার জন্য কেরিয়ার আছে, বা আমি হয়তো করতে পারবো। এখন আমরা যেটা করব, এর আগে যতটুকু করছি এতটুকু কিন্তু আমরা নিজেই করছি। আমি নিজেই এইগুলা নিয়ে স্টাডি করছি, আমি নিজেই প্রতিদিন ডায়েরি লিখতাম, লিখে ওইখান থেকে আমি বের করছি। এখন যেহেতু আমরা বলতেছি বা আমরা বুঝতেছি যে কেরিয়ার আসলে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, আর গুরুত্বপূর্ণ জিনিসের ডিসিশন সবসময় পরামর্শ করে নিতে হয়। এক্স্যাক্টলি। তো এই জায়গায় ঠিক আমরা এই কাজটাই করব, যে আমরা এই একটা গুরুত্বপূর্ণ ডিসিশন, এটা আমরা শুধুমাত্র আমরা নিজেরা না নিয়েই আমরা এটা বেশ কয়েকজন জ্ঞানীগুণী মানুষের সাথে পরামর্শ করব। সেটা 10 জন হইতে পারে, 20 জন হইতে পারে, আমার মতে এটা মানে যতজন হয়। হ্যাঁ, আর পরামর্শ নেয়ার ক্ষেত্রে কার থেকে পরামর্শ নিব, এই ক্ষেত্রে যে আমি কয়েকটা আপনার ক্রাইটেরিয়া করি, যে কয়েকটা বৈশিষ্ট্য সেট করি যে এরকম হলে ভালো হয়। জি। যেমন ধরেন যে যার সাথে পরামর্শ করব তার সে যেন আমার সম্পর্কে জানে, হ্যাঁ, আর সেও তার জীবনে প্রতিষ্ঠিত। কারণ আসলে যে বলে না, মানুষ আসলে তার সারাউন্ডিংস বলি, এনভায়রনমেন্ট বলি, এইগুলা জিনিস দ্বারা অনেক বায়াসড থাকে। অবশ্যই। হ্যাঁ, একটা সফল মানুষের পরামর্শ আর একটা ব্যর্থ মানুষের পরামর্শ সবসময় দুইটার বড় একটা পার্থক্য থাকবে, একটা অপটিমিস্টিক হবে আর একটা পেসিমিস্টিক হবে। রাইট। এই জন্য আমরা পরামর্শ নেওয়ার সময় ওই জিনিসটা দেখব সে তার জীবনে সফল কিনা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আর 2 নাম্বার যেটা করব, যে তার মানে বর্তমান জব মার্কেট সম্পর্কে ধারণা আছে, এখন যে জব মার্কেট এটা সম্পর্কে, আর হচ্ছে যে সে আমাকে পরামর্শ দেওয়ার বিষয়ে আন্তরিক। এমন ধরেন একজন এমন আছে যে আসলে অতটা আন্তরিক না, আমি জোর করে তার থেকে টাইম নিলাম, নিয়ে পরামর্শ করতে গেলাম, আসলে তখন ওই আলোচনাটা মানে অত একদম গভীর আলোচনা হবে না। ওটা তো খুব মন গড়া কথাবার্তা হবে কিছু। ওই জিনিসটা আমরা দেখবো যে সে আমাকে পরামর্শ দেওয়ার বিষয়ে আন্তরিক কিনা। রাইট। সেটা কথা বললেই আমরা বুঝতে পারবো যে কে আন্তরিক আর কে আন্তরিক না। আর একটা হচ্ছে যে তার উপরে আমি রিলাই করতে পারি, হ্যাঁ, ভরসা পাইতেছি কিনা, যে না এই লোকটা আসলে পরামর্শ দেওয়ার মতোই। না হইলে সে যত ভালো পরামর্শই দিক আমার কাছে আমি গ্রহণ করতে পারবো না, আমি গ্রহণ করতে পারবো না। যে এই 4টা বৈশিষ্ট্য যাদের থেকে পরামর্শ আমরা নিব, এই 4টা বৈশিষ্ট্য আমরা দেখার চেষ্টা করব। এরকম কতজন মানুষের কাছে আমাদের যেতে হবে? এরকম ধরেন যে 15 জন, অন্তত 15 জন মানুষ। ওকে, তাহলে এরকম 15 জন মানুষ আমরা যাদের সাথে কথা বলছি, মেবি তারা ইউনিভার্সিটির হয়তো 3rd ইয়ার 4th ইয়ার বা ইভেন 1st ইয়ারও পড়ছে অনেকে, বা কলেজেও পড়তে পারে। তাহলে এরকম 15 জন মানুষ, ওদের খুঁজতে হলে তো কিছু পারিবারিক পরিমণ্ডল থেকে নিতে হবে, কিছু একটু এক্সটেন্ডেড ফ্যামিলি, হয়তো প্রতিবেশীদের মধ্যে হতে পারে, বাবা মায়ের বন্ধুদের মধ্যে থেকে হতে পারে, তাই না, বড় ভাইদের কাজের জায়গা থেকে হতে পারে। মানে 15 জন হয়তো শুনতে অনেক কঠিন মনে হচ্ছে তোমাদের, বাট একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে আমরা পেয়ে যাব 15 জন মানুষ। হ্যাঁ, তো আমার মনে হয় বাংলাদেশে একটা জিনিস আমাদের বলা উচিত, যে আমাদের দেশে কিন্তু মানুষ খুব উপদেশ দিতে পছন্দ করে। কাজে 15 জনের জায়গায় 150 হয়ে যেতে পারে, কিন্তু এই যে এইটা খুব ইম্পর্টেন্ট আসলে, যারা বুঝে জানে। তুমি যে 4টা ক্রাইটেরিয়া বলছো, আমি যদি আমার ভাষায় একবার বলি, যে তারা
আমি যদি যাই কারো কাছে তাহলে আমার সম্পর্কে তার একটা মিনিমাম ধারণা থাকতে হবে। 2 হচ্ছে জব মার্কেট সম্পর্কে তার ধারণা থাকতে হবে। 3 তাকে নিজে সফল হতে হবে এবং তাকে আন্তরিক হতে হবে পরামর্শ দেওয়ার ব্যাপারে। আর 4 হচ্ছে আমিও যেন তাকে বিশ্বাস করতে পারি, তার কথার উপর আমার আস্থা আছে। শুধু মা বাবা পাঠিয়ে দিল এরকম না, আমার আস্থা থাকতে হবে। ওকে, সো এরকম 15-20 জন মানুষের কাছে আমি যাব। ওকে, তারপর হইতেছে যে এই জায়গায় যেমন আমরা করতে পারি যে এইভাবে জিনিসটা করতে পারি, এই 15-20 জনের মধ্যে হয়তো ধরেন আমি আমার কয়েকজন টিচার রাখতে পারি। ইয়েস, টিচার, আমি এটা মিস করে গেছি। হ্যাঁ, অবশ্যই টিচারদেরকে আমার রাখতে হবে। টিচারদের পরামর্শটা সবসময়ই বেশ ভালো হয়। ইয়েস, আর ওনারা তো আসলে তাদের স্টুডেন্টদের সম্পর্কেও ভালো একটা ধারণা থাকে। মানে আমি এখনো আমার দেখা যায় যে স্কুলের স্যারদের সাথে এখন আমি অনেক বিষয়ে পরামর্শ করি যখন বাড়িতে যাই। ইভেন এই পরামর্শগুলো কাজেও লাগে। হ্যাঁ, এমন না যে তারা এতটা আধুনিক মানুষ বা কিছু, তারপরেও যে তাদের ভিতরে একটা আপনার উইজডম আছে। রাইট। যে টিচারদের ক্ষেত্রে দেখবো যে যাদের সাথে আমাদের ইন্টারেকশন ইন্টিমেসি বেশি, এরকম টিচারদের সাথে আমরা পরামর্শ করার চেষ্টা করব। পাশাপাশি অবশ্যই বাবা মা বড় ভাই বোন যারা আছে তাদের সাথে তো অবশ্যই ফ্যামিলির সাথে পরামর্শ করব। আর এরপরে ভাইয়া আরেকটা যেটা বললো যে এক্সটেন্ডেড ফ্যামিলিতে আমাদের কারো মামা চাচা প্রতিষ্ঠিত থাকতে পারে, বা চাচাতো মামা চাচা, অথবা বাবা মার বন্ধু বান্ধব যারা আছে এরকম, বা স্কুল কলেজের সিনিয়ররাও যারা প্রতিষ্ঠিত আছে, অনেক কলেজের স্কুলের আপনার অ্যালামনাইরা আছে না, এদের সাথেও পরামর্শ করা যেতে পারে। আসলে 15 জন পাওয়া খুব কঠিন হবে না এটা। রাইট। তোমার একটা জিনিস আমি এখান থেকে পয়েন্ট নিতে চাই। তোমার 2 নম্বর পয়েন্টে তুমি মা বাবার কথা বলেছো, ভাই বোন। তো এটা কিন্তু আসলে আমি খুব ব্যক্তিগতভাবে খুব গুরুত্বপূর্ণ মনে করি, এই জন্য উপর খুব জোর দিলাম। যদিও আমাদের দেশের পার্সপেক্টিভে আমি অনেক সময় দেখেছি যে হয়তো ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ছে, মেয়ে বিশ্ববিদ্যালয়ে, বা মেয়ে হয়তো ডাক্তারি পড়ছে, কিন্তু বাবা হয়তো একজন কৃষক, মা হয়তো একজন খুব সাধারণ গৃহিণী। তো যখন ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে চলে আসে তখন অনেক সময় তারা মা বাবাকে ইগনোর করে। উনি তো জানবে না, উনি তো এটা বুঝে না, উনি তো গ্রামের মানুষ, উনি তো ডাক্তারি বিদ্যা সম্পর্কে জানে না। কিন্তু এটা কিন্তু খুবই একটা ভুল ধারণা। কারণ মা বাবা আবার যে তাদের যে পজিশনিংটা, তারা তো আমাদের থেকে 20-25 বছরের সিনিয়র, এবং তারা জীবনকে যেভাবে দেখেছেন, এখানে আসলে পেশাগত যোগ্যতাটা থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তাদের জীবনের উইজডম, যেটা তুমি অনেক ক্ষেত্রে শিক্ষকদের কথা বলেছো। আর মা বাবা হিসেবে কিন্তু তারা আমাদের প্রতি সবচেয়ে বেশি সহানুভূতিশীল। তো তারা আমাদেরকে সবচেয়ে সঠিক, হয়তো আমি কোনটা পারবো বা পারবো না এর অনেক কিছু আমি নিজেও হয়তো জানি না, কিন্তু উনি যেহেতু কোলে পিঠে মানুষ করেছে, উনি জানে যে তুমি এটাতে ভালো পারবা, এটাতে হয়তো পারবা না। সো সেক্ষেত্রে মা বাবারটা খুব অবশ্যই। তুমি কিছু বলতে চাচ্ছিলে? মানে আমি ওই যে আপনার কথাটাই বলতে চাইতেছিলাম যে আমরা আসলে আমাদের সম্পর্কে যতটুকু না জানি, বাবা মা আমাদের সম্পর্কে এর থেকে আরো অনেক বেশি জানে। এই জন্য আমি কোনটা পারবো না পারবো এটা মানে দেখা যাবে যে অনেক ক্ষেত্রেই যে বাবা মারটাই ঠিক। আমার হয়তো এখন মনে হইতেছে যে না, এরা বুঝে না, কারণ আমার নিজের লাইফে আমি দেখছি যে আব্বা হয়তো কোনো কিছু একটা না করছে যে এটা এরকম না, এরকম বেশ কয়েকটা বিষয় আছে যে ওই সময় আমার মনে হয়েছে যে না, আব্বা ভুল বলছেন হয়তো বা আব্বা ভুল, আমি একদম শিওর যে উনিই ভুল বলতেছে, এবং তাই আমি সেটা তখন প্রমাণও করে দিয়েছি যে তুমি এটা ভুল বলতেছো। বাট এখন যত বড় হইতেছি, বিশেষ করে আপনার 30-র পরে থেকে, মানে তত মনে হইতেছে যে আসলে আব্বা যে কি পরিমাণ ঠিক আর আমি কি পরিমাণ ভুলছিলাম। একই ঘটনা আমার জীবনে ঘটেছে। তো আমার বাবা ওরকম অনেকগুলো জিনিস আমাকে, এগুলো বৈষয়িক বিষয়বস্তু কিন্তু, চলা ফেরা, কাকে টাকা ধার দেওয়া যাবে, এইসব বিষয় আমাকে অনেকগুলো বিষয় কিন্তু উনি পরামর্শ দিয়েছিলেন। অবশ্যই ওর মারা গেছেন আমার বাবা, দোয়া করবেন আপনারা সবাই তার জন্য। তো উনি 18 সালে মারা যাওয়ার আগ পর্যন্ত তো সেগুলো ভায়োলেট করার কোনো সুযোগ ছিল না, কারণ উনি তো কথা হচ্ছে, যোগাযোগ হচ্ছে। কিন্তু উনি মারা যাবার পর আমি 2-1টা ক্ষেত্রে ব্যতিক্রম করার চেষ্টা করেছিলাম, মানে যেগুলো উনি নিষেধ করেছেন, কিন্তু আমি দেখা গেছে মহানুভবতা বা অন্য কোনো কিছু করতে গিয়ে আমি আচ্ছা ট্রাই আউট করে দেখি, আমি 2টা বা 3টা কেসই ধরা খেয়েছি, মানে 100% অসফল এবং ব্যর্থতা। তারপর থেকে আমি ধরে নিয়েছি যে উনি যেগুলো উপদেশ, আমার জীবন আমি যতটুকু মনে রাখতে পেরেছি, ওটা আমি কখনো ডিরেল হব না। এনিওয়ে, খুব ভালো দুইজনের এক্সপিরিয়েন্স আমরা দিলাম। তো আমরা আই থিঙ্ক এখানে আমরা যেহেতু মা বাবার প্রসঙ্গটা আনলামই, আমরা যদিও ক্যারিয়ারের কথা বলছি, আই থিঙ্ক আমাদের এটা বলা উচিত সবাইকে যে মা বাবা আমাদের জীবনের হচ্ছে সবচেয়ে বড় মানুষ হিসেবে সম্পদ। এবং যাদের, যেমন আমার বাবা বেঁচে নেই, তোমার মা বাবা দুজনে বেঁচে আছেন, তুমি অনেক লাকি, আমার মা আছেন। তোমাদের যাদের মা বাবা বেঁচে আছেন এবং সুস্থ আছেন, অসুস্থ আছেন, তোমরা সব সময় যে কোনো পরিস্থিতিতে কোনো শর্ত ছাড়া মা বাবাকে সেবা করবা, মা বাবার কথা শুনবা। তারা অনেক সময় এমন অনেক কিছু বলতে পারেন যেটা হয়তো তোমাদের জন্য মনে হচ্ছে সঠিক না,
তো তুমি যেমন বায়না ধরো ছোটবেলায়, ওইভাবে বায়না ধরে ধরে তাদের কাছে মানে জিনিসটাকে অ্যাপ্রুভ করে নেবা, কিন্তু কখনো তাদের মনে কষ্ট দিয়ে কিংবা পিছনে গিয়ে বন্ধুদের মধ্যে বা আত্মীয় স্বজনদের মধ্যে মা বাবার সম্পর্কে খারাপ কথা বলা কিংবা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর মা বাবাদেরকে না দেখা, সেইগুলো যেন আমরা কখনোই না করি। তাহলে দিন শেষে আসলে আমরা হয়তো সো কল্ড প্রতিষ্ঠিত হব, কিন্তু মানুষ হওয়ার জায়গাতে আমরা হতে পারবো না। আর এক সময় প্রকৃতির নিয়মে সাধারণত মা বাবা আমাদেরকে আগে ছেড়ে চলে যান, পরে অনুতাপটা অনেক কঠিন, খুব কষ্টের। তো তার থেকে যখন বেঁচে আছেন মা বাবা, তখন যেন তোমরা সবাই তাদের সেবা করো, এবং অবশ্যই তোমরা তার প্রতিদান পাবে, তোমাদের ছেলেমেয়েরা তোমাদেরকে করবে। সো এটা পৃথিবীতেই তুমি এর রেজাল্ট পেয়ে যাবা। আচ্ছা, আমরা একটু অন্য জায়গায় চলে গেছি, আমরা তাহলে ফিরে আসি একটু আলোচনায়। তাহলে আমরা তো এই যে মানুষগুলোর কাছে নিলাম, আরেকটা কথা মনে হয় একটু তোমার সাথে আমি একটু বলার চেষ্টা করি, তুমি দেখো আমি কারেক্ট বলছি কিনা। এই যে আমরা অনেক মানুষের মতামত নিয়েছি, আমরা কিন্তু এখন পর্যন্ত লক করছি না কিন্তু কোনো কিছু। সো কেউ কিছু বললেই যেটা ঠিক না ভুল, ওই জাজমেন্টে আমাদের যাওয়ার দরকার নেই। যে স্যারকে বললাম, স্যার বললো তুমি এটা করো না, কেমন কথা বললো, না, স্যারের মতটা আমরা নিলাম, আপাতত মতামতটা রেখে দিলাম, মা বাবার মতামতটা নিলাম, ভাইয়ের মতটা নিলাম, আত্মীয় স্বজনের মতটা নিলাম, আমরা সবার মতামতটা নিয়ে রাখছি, সিদ্ধান্ত আমরা পরে নেব। ঠিক আছে কি আমার কথাটা? মানে আর এই জিনিসগুলো হইতেছে আমরা মানে ডকুমেন্টেশন রাখবো। হ্যাঁ, যেমন ধরেন কারোর সাথে আজকে কারোর থেকে সময় নিলাম, নিয়ে ভালো হয় তারে আমি আগেই একটা ইমেইল বা তারে আমি বলে রাখলাম যে আপনার সাথে আমি আসলে কি নিয়ে কথা বলতে আসতেছি, রাইট, তাতে সেও একটু চিন্তা ভাবনা করার সেও প্রস্তুতি সময় পাবে। রাখলো। হ্যাঁ, তারপর আলোচনাটা আমরা এইভাবে করব যে এরকম আগের পোর্শনটা আমরা বলতে পারি যে এরকম আমি তো 4-5টা জিনিস ঠিক করছি, এই কাজগুলো করতে আমার ভালো লাগে, সেক্ষেত্রে আপনি যদি আমার একটু পরামর্শ দেন এর ভিতর থেকে কোনটা আসলে ক্যারিয়ার হিসেবে নেওয়া যায় বা কি, এই জায়গা থেকে আমরা আলোচনাটা শুরু করতে পারি। তখন সেই আমার প্রশ্ন করতে থাকবে। তারপরে এই আলোচনাগুলো আমরা চেষ্টা করব যে গুগল শিটে কোথাও ডকুমেন্ট করে রাখা। হ্যাঁ, ইভেন কোনো মিটিং হয়তো তার পারমিশন নিয়ে আমরা হয়তো অডিও রেকর্ড করে নিলাম, কারণ অনেক কথা পরে মনে থাকে না। আরেকটা বিষয়, এই যে মেন্টরিং যখন তোমরা নিতে যাবা কারো কাছে, ওনারা কিন্তু যারা যত বেশি অভিজ্ঞ হন তারা কিন্তু অনেক কিছু বলতে থাকে, তো ওইটাকে প্যারাফ্রেজ করাও কিন্তু আমাদের নিজেদের দায়িত্ব, যে আমি উনি কি বলতে চাইলেন এত কথার মধ্যে, তাই না? সবগুলো কথা হয়তো আমার জরুরি না, কিন্তু আমি আসলে আমার কতটুকু টেক আউটটা নেব, তোমাদের খুব সচেতন হতে হবে। ওকে, দেন যেমন এই পার্টটা শেষ হলাম আমরা। হ্যাঁ, আমি যদি বইটা একটু দেখি শাওন, আমি না বইটা দেখতেছিলাম, তোমারই তো বই, তো আমি দেখতেছিলাম যে আমরা এর আগের দিনের অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম নিজেকে বোঝা অংশ পর্যন্ত। এখন আমরা যদি যারা আপনার বইটা হয়তো ফলো করেন তাদের জন্য আমরা পেজ নাম্বার 41-এ চলে এসেছি, যেখানে স্বপ্নের ক্যারিয়ার বা ক্যারিয়ারের স্বপ্ন কোনটা ঠিক আমরা নিজেরাও জানি না, শাওন দুইটাই দিয়ে রাখছে। আসলে আমরা ওই অংশের ভিতর আজকে আছি। সেখানে আমরা কোন ক্যারিয়ার গোল নির্ধারণ করব, রিভিউ অ্যান্ড ফিডব্যাক এবং সিনিয়রদের সাথে কথা বলে আমরা এই জায়গা পর্যন্ত এসেছিলাম। ওকে, তাহলে আমরা আজকের দিনের প্রথম স্টেপটা ক্রস করলাম, 15 জন মানুষ বা 20 জন মানুষের কাছে আমরা ইনপুটগুলো নিয়ে আমরা একটা জায়গায় বসলাম। এখন নেক্সট কি? তারপর ইনপুটগুলো তো আমার কাছে আছে, এগুলো আমি প্রপারলি ডকুমেন্টেড করছি, করার পরে এখন আমি যেটা করব, এখন আমি আরও এরকম 15-20 জন মানুষ খুঁজে বের করব। ওকে, যারা হচ্ছে ধরেন এখন কি হয়েছে, এখন আমার কাছে হয়তো 5টা জিনিস থেকে এই যে 15 জনের সাথে যে আমি কথা বললাম, আমি হয়তো অন্তত এতটুকু আমার আইডিয়া চলে আসবে যে এই জায়গা থেকে কোনো দুইটা পর্যন্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তার মানে ফার্দার শর্ট লিস্টিং হলো। তাহলে গতকালকের অ্যাসাইনমেন্ট পর্যন্ত, গত দিনের অ্যাসাইনমেন্ট পর্যন্ত তোমরা যারা 4টা 5টা 6টা দিয়েছিলে, ফাইন, 10টাও থাকতে পারে, কিন্তু আমরা আশা করছি, শাওন বলছে ফ্রম হিজ এক্সপার্ট অপিনিয়ন, যে তুমি যখন এই 15-20 জন লোকের সাথে কথা বলে ফিরবে এবং তুমি যখন পুরো জিনিসটা অ্যানালাইজ করবে, তখন এটা অটোমেটিক 2-3টায় নেমে আসবে সংখ্যাটা। তাহলে আমার চয়েসটা আর একটু ছোট হয়ে এলো। ওকে, তারপরে এখন আমরা যেটা করব, যেমন ধরলাম আমি একটু বাড়াই ধরলাম যে 3টা ক্যাটাগরি আছে। তো এই 3টা ক্যাটাগরির জন্য আমি এখন যেটা করব সেটা হলো যে আমার সারাউন্ডিংসের মধ্যে, আমার নেটওয়ার্কের মধ্যে সেটা ভালো হয়, আমার বিশেষ করে ভার্সিটির সিনিয়র যারা আছে, আমি যে ভার্সিটিতে পড়ালেখা করছি ওইখানকার সিনিয়র বা অ্যালামনাই যারা আছে, তারা কে এই ইন্ডাস্ট্রিতে কাজ করে, এই যে তিনটাতে কারা হ্যান্ডস অন কাজ করছে এখন, এই ইন্ডাস্ট্রিতে কারা আছে, এরকম ধরেন প্রতি ইন্ডাস্ট্রিরই আমরা 7-8 জন করে খুঁজে বের করব। ওকে, সো ধরছি আমি 3টা ক্যারিয়ারকে আমি শর্টলিস্ট করেছি, প্রত্যেকটার জন্য আমি অন্তত 7 জন মানুষকে খুঁজে বার করব যারা অলরেডি ইন্ডাস্ট্রিতে অ্যাক্টিভলি কাজ করছেন,
ভালোভাবে কাজ করছেন। এবং তুমি বলছো এক্ষেত্রে আমরা ইউনিভার্সিটির সিনিয়রদেরকে টার্গেট করতে পারি, যেহেতু আমি বুয়েট থেকে, তো আমি যদি একজন বুয়েটের বড় ভাইয়ের কাছে যাই তাহলে খুব স্বাভাবিকভাবে উনি আমাকে ব্যক্তিগতভাবে চিনুক বা না চিনুক, উনি আমার প্রতি একটা অ্যাফেকশন দিয়ে কথা বলবেন। একইভাবে একজন ঢাকা ভার্সিটির স্টুডেন্ট হয়তো একজন ঢাকা ইউনিভার্সিটির বড় ভাইয়ের কাছে গেলে অনেক কিছু সে জেনারেলি পাবে। ওকে ওকে, কিন্তু আমরা যদি সবসময় কি শাওন এই একই ইউনিভার্সিটি থেকে পাবো, যদি অন্য কোনো হয় সেটা যদি ধরেন যদি ইন কেস যদি না পাই, বাট আমার যেটা ধারণা অধিকাংশ ক্ষেত্রে পাওয়া যায়, না পাইলে তখন সিনিয়রদের মাধ্যমেই তাদের ফ্রেন্ড সার্কেল আছে, এক্স্যাক্টলি ওই জায়গায় আমরা ইয়ে করতে পারি। ধরেন আমি কোনো জায়গায় পেলাম না, আমি সিনিয়রদের মাধ্যমেই পাই নাই, বা আমার যারা বড় ভাই বোন আছে তাদের বন্ধু বান্ধব আছে ওই সার্কেলে আমি যেতে পারি। ওকে, হ্যাঁ, তাও যদি না হয় তখন আমি নিজেই ধরেন লিঙ্কডইনে খুঁজবো আমি। হ্যাঁ, এটাই বলতে চাচ্ছিলাম, লিঙ্কডইনে তখন আমি খুঁজে ফেলবো প্রফেশনাল নেটওয়ার্ক ধরে। লিঙ্কডইনে ধরেন প্রফেশনাল লিখে সার্চ দিলেই ওই প্রফেশনের যারা আছে তাদের লিস্ট চলে আসবে। বা এমনও হলো তো হয়তো ইউনিভার্সিটিকে সরাসরি চিনছি না, লিঙ্কডইনে গেলাম, সেখান থেকে আবার ডিকোড করে ইউনিভার্সিটিটা খুঁজে বের করে ফেললাম যে আমাদের অ্যালামনাই কারা। ওকে ওকে, সো আমি যদি শাওনের কথা বুঝে থাকি, আমরা প্রত্যেকটা প্রফেশনের জন্য অন্তত 7 জন অ্যাক্টিভ মানুষকে খুঁজে বের করব যারা এখন ওই প্রফেশনে আছেন। তারা হয়তো ওই ক্যারিয়ারের বিভিন্ন লেয়ারে থাকতে পারে, অনেক সিনিয়র, মিড লেভেলে, কেবল এন্ট্রি, এবং আমার মনে হয় মিক্স থাকাটাই ভালো। হ্যাঁ, এবং যেহেতু তুমি তার সাথে কথা বলতে যাচ্ছ, তিনি কিন্তু তোমাকে সময় দিবেন এবং তোমার সাথে অ্যাফেকশনেটলি কথা বলবেন, কাজেই তুমি খুঁজে বের করো যে তোমার নেটওয়ার্ক দিয়ে সেটা যেতে হবে। সো অনেক ক্ষেত্রে হয়তো আমি পার্সোনালি গেলে আমার অ্যাক্সেস পেতে সময় লাগবে, কারণ তারা সবাই ব্যস্ত মানুষ। সেক্ষেত্রে আমরা ইউনিভার্সিটির নেটওয়ার্ক ব্যবহার করতে পারি, অথবা বড় ভাই বোন, চাচা, মামা, খালু, কারো না কারো মাধ্যমে আমরা তাদের কাছে পৌঁছাবো। ওকে, আমরা প্রফেশনালদের কাছে গেলাম, তারপর তো প্রফেশনালদের কাছে ধরেন আমরা এখন যাওয়ার আগে আমরা আরো কয়েকটা কাজ করব। সেটা হচ্ছে যে যেই ধরেন যে 3টা ডিপার্টমেন্ট বা ক্যাটাগরি আমি সিলেক্ট করছি, এইগুলো সম্পর্কে আমি নিজেও একটু স্টাডি করে যাব, কারণ তাদের সাথে আমার কথা বলতে হবে। ওকে, তাদের সাথে কথা বলার জন্য যে এই সেক্টরে কি কি কাজ হয় একটু আমি স্টাডি করে যাব। দুই একটা জব সার্কুলার না হয় দেখলাম, বিডি জবসে গেলে যে কোনো জবের সার্কুলার পাওয়া যাবে। ওকে ওকে, আর জব সার্কুলার দেখলে একদম হ্যান্ডস অন নলেজটা পাওয়া যায়, একদম জব রেসপন্সিবিলিটিগুলাই লেখা থাকে। হ্যাঁ, তো এটা দেখার পরে এরপরে এইবার সিনিয়রদের সাথে আমার যে আলোচনা হবে, এই আলোচনার প্যাটার্নটা একটু ডিফারেন্ট হবে আগের আলোচনা থেকে। কারণ এই আলোচনায় আমি যে জিনিসগুলো জানার চেষ্টা করব সেটা হলো যে এই প্রত্যেকটা ক্যাটাগরি ধরে এই জব মার্কেটটা কেমন, এটা কেমন, হ্যাঁ, তারপরে এখানকার জব অপরচুনিটি কেমন, এই ক্যাটাগরিগুলোতে কেরিয়ার গ্রোথ কেমন, এখানে রেনুমারেশন কেমন, একদমই অ্যাপ্লাইড জিনিসগুলো জানার চেষ্টা করব। ধরেন এই ক্যারিয়ারে যদি যাইতে চাই, আমি যদি ডিজিটাল মার্কেটিংয়ে ক্যারিয়ার করতে চাই, সেই ক্ষেত্রে আমি কিভাবে নিজের তৈরি করব, এই স্টেপসগুলো কি হবে। মানে দেখছেন এতে করে কি হইতেছে যে অলরেডি আমাদের প্রিপারেশনও কিন্তু হয়ে যাচ্ছে, অনেক দূর হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে আমার কমিউনিকেশন শেখা হয়ে যাইতেছে, কারণ তার একজনের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার সাথে দেখা করা, তার সাথে এগুলা কথা বলা, মানে এর ভিতরে অনেকগুলা লেয়ার আছে। এমন হতে পারে এখান থেকে রেফারেন্স ক্রিয়েট হতে পারে যে আমাদের কোম্পানিতেই তো 6 মাস পরে লোক লাগবে, নেটওয়ার্ক তৈরি হয়ে যাইতেছে আমার। আর পাশাপাশি আমার কিন্তু এই জব মার্কেট সম্পর্কেও আমি জানতেছি, এই ডিপার্টমেন্টগুলোতে কি কাজ হয়, এই যে আমার ধারণা অলরেডি আমি কিন্তু প্রিপেয়ার হইতেছি। এক্স্যাক্টলি, আমার পুরো বইটাই এইভাবে লেখা। ধরেন যে বইয়ের যদি কেউ চ্যাপ্টারগুলো পড়ে পাশাপাশি টাস্কগুলো করে, সে মানে যেটা সে করতে চায় সেটাও বের হবে, পাশাপাশি সে এটার জন্য একদম প্রিপেয়ারও হয়ে যাবে, রেডি হয়ে যাবে। তাহলে শাওন, আমি তোমার কাছ থেকে যে অংশটুকু এখন নেওয়ার চেষ্টা করলাম, যে অ্যাসাইনমেন্টটা আমাদের ছেলেমেয়েরা করে ফেলেছে, তখন মেবি তারা একটা বার্ডস আই ভিউ নিয়েছে, তখন আসলে বেশিরভাগ ফোকাস ছিল আমার উপরে, মানে আমি কেমন মানুষ, নিজেকে জানার পার্টটুকু। কিন্তু এখন আমরা যখন প্রফেশনালদের সাথে কথা বলতে গেলাম এবং 2-3টা সেক্টরকে ভাগ করে নিয়েছি, 2টা ম্যাক্সিমাম 3টা, তখন আমি আসলে ল্যান্ডিং এর কাছাকাছি চলে এসেছি। আমি এখন একদম এয়ারপোর্টের ডিটেল জানছি, বাতাস কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে, আমার আগে কোন প্লেন যাচ্ছে, আমার পরে কোনটা ল্যান্ড করবে, আমরা মানে ল্যান্ডিং এর আগের সিচুয়েশনটাতে আমি চলে এসেছি। এবং তুমি বলছো এতে অনেক সময় আমার প্লেন ল্যান্ডও করে ফেলতে পারে, মিন্স আমি এমন তথ্য পেয়ে যাব যে আমি ওখান থেকে ফিরে এসে হয়তো দ্রুত সিভি বানিয়ে সাবমিট করে দিব। বাট মেবি ওইটা আমাদের আজকের উদ্দেশ্য না, ওখানে আমরা যাওয়ার আগে অনেকটা পথ পাড়ি দিব। এখন পর্যন্ত আমরা জানছি যে জব যে 3টা আমি খুঁজছি, যে ক্যারিয়ার 3টা, সেই জবগুলো কীরকম, সেখানে আমার ফিউচার গ্রোথ অপরচুনিটি কেমন, আমি কীরকম বেতন পেতে পারি, সুযোগ সুবিধাগুলো কেমন, ভবিষ্যৎ কেমন, সেই জবের জন্য আমাকে কীরকমভাবে প্রস্তুতি নিতে হবে,
এই সব জিনিসগুলো আমরা প্রফেশনালের কাছে কথা বলবো। এবং অবশ্যই শাওন একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, আমরা যেন আবার এরকম না করি যে তার সাথে কথা বলতে বসে চিন্তা করতে শুরু করলাম যে আমি তাকে কি জিজ্ঞেস করব। সো বইটা ফলো করলে অনেকগুলো রেডিমেড প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আমরা বসবো, আর গল্প করতে করতে নতুন কোনো প্রশ্ন মাথায় আসলে তো আমরা সেটা করব। হ্যাঁ, পাশাপাশি তাদের আরও একটা জিনিস আমরা জিজ্ঞাসা করব, সেটা হলো ধরেন তাদের থেকে তখন আমরা চয়েসও নিব। হ্যাঁ, যে তারা বললাম যে আচ্ছা ভাইয়া আমি এই ডিপার্টমেন্টেই যদি কাজ করি, আপনি আমার 5টা যদি নাম সাজেস্ট করেন যে কোন কোন জায়গায় আমি ট্রাই করতে পারি। সো আমি কয়েকটা পটেনশিয়াল কোম্পানিও তাদের কাছে জানতে চাইবো। হ্যাঁ হ্যাঁ, আর তারা যেহেতু ইন্ডাস্ট্রি সম্পর্কে জানে, ওই প্রতিষ্ঠানের কালচার কেমন, ওইখানে যাওয়া যাবে কিনা, তারা একটা ভালো সাজেশন দিবে আমাকে। রাইট রাইট। মেবি কথা বলার সময় আমরা মানুষ ভেদে এরকম বলেও রাখতে পারি যে আপনি অব্লিগেশন নেবেন না, আমি কিন্তু এটার মধ্যে দিয়ে বলতে চাচ্ছি না যে আপনার কোম্পানিতে আমার সিভিটা দেন, দরকার হলে আপনার কোম্পানিটা বাদ দিয়ে দেন, আপনি অন্য কোনোটা বলেন। মানে এক একজন লোককে হয়তো এক একভাবে আমার অ্যাপ্রোচ। হ্যাঁ, খুবই ভালো। তাহলে আমরা কয়েকটা রেলেভেন্ট কোম্পানিরও নাম আমরা জেনে নিচ্ছি। ওকে, আমরা কি আজকে এখানে দাঁড়াবো শাওন? কারণ আমার মনে হচ্ছে এইটা কিন্তু বেশ কিছু কাজ, আমরা যেহেতু আমাদের ওদেরকে যেহেতু আমরা কিছু কাজ দিব, তো আমার মনে হয় আজকে আমরা এই পর্যন্তই থাকি। এবং তুমি কি একটু সামারাইজ করবা যে ওদের নেক্সট অ্যাসাইনমেন্টটা তাহলে কি হতে যাচ্ছে, ওরা কি সাবমিট করবে আমাদেরকে? নেক্সট অ্যাসাইনমেন্ট 2টা পার্টে কাজ করতে হবে। প্রথম পার্টটা হচ্ছে যে আমাদের আগের অ্যাসাইনমেন্ট যারা করছি তাদের ক্ষেত্রে, আর যারা করতে চাই করি নাই, তারা হলো আগে আগের ভিডিওটা দেখবো, দেখার পরে ওই অ্যাসাইনমেন্টটা করব, প্রথম অ্যাসাইনমেন্টটা। সেটা ভিডিও পড়লেই দেখলেই আমরা বুঝতে পারবো যে আমাদের কি করা লাগবে। ওই অ্যাসাইনমেন্ট করার পরে আমাদের যেটা হয়েছে যে সবার হাতেই 5টা 6টা এরকম ক্যাটাগরি আসছে, যে যেই ক্যাটাগরিগুলোতে আমি মনে করতেছি যে আমার যে ভালো লাগা বা আমি যেসব জায়গায় স্বাচ্ছন্দ্য, এই জিনিসগুলা দিয়ে যদি আমি আমার প্রফেশনে নিয়ে আসতে চাই এই জিনিসগুলা, সেটা এই 5টা ক্যাটাগরির কোনো একটা, বাট আমরা এখনও জানি না আসলে কোনটা। তো এখন আমরা যেটা করব যে প্রথম আমাদের যে কাজ করতে হবে সেটা হলো যে এই 4টা 5টা ক্যাটাগরি নিয়ে আমাদের পরিবার বা আমাদের টিচার এইরকম 15-20 জন মানুষের সাথে আমরা পরামর্শ করব 5টা ক্যাটাগরি নিয়েই। সেটা পরামর্শ করার ক্ষেত্রে ওই যে 4টা ক্রাইটেরিয়ার কথা আমরা বলছিলাম, কাদের সাথে পরামর্শ করব, এক যারা আমাদের সম্পর্কে ভালো জানে, সে তার জীবনে প্রতিষ্ঠিত, হ্যাঁ, আর আমি মনে করতেছি যে না তার পরামর্শটা ভালো হবে এবং তিনিও পরামর্শ দেওয়ার ব্যাপারে আন্তরিক। হ্যাঁ, আর তিনি পরামর্শ দেওয়ার ব্যাপারে আন্তরিক। এরকম 15-20 জন মানুষের থেকে আমরা এই পরামর্শগুলো নিয়ে এই ইনসাইটগুলো আমরা একটা জায়গায় ডকুমেন্ট করে রাখবো। ডকুমেন্ট করে রাখা ওই জিনিসটা আমি থরলি পুরাটা পড়বো, পরে আমি নিজে চিন্তা ভাবনা করব, করার পরে দেখা যাবে যে ওইখান থেকে অটোমেটিক আমার 5টা থেকে 2টা নেমে আসবে, 2টা বড় জোর হলে 3টা। তখন আমি বুঝতে পারবো যে এই 2টা 3টায় আমার যাওয়া উচিত। তো যখন আমার এই 2-3টার পর্যায়ে আমি আসবো, তখন হচ্ছে ওই 2টা 3টা ক্যাটাগরি ধরে আমি এরপরে একদম ওই ক্যাটাগরিগুলো নিয়ে নিজে একটু স্টাডি করব। ধরলাম আমার একটা ক্যাটাগরি আসছে, বলা যায় সফটওয়্যার ডেভেলপমেন্ট একটা ক্যাটাগরি আসছে, অথবা ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি আসছে, বা সেলস ক্যাটাগরি আসছে। তো এখন এই সেলসে কি কাজ হয়, সেলস ইন্ডাস্ট্রি নিয়ে আমি একটু পড়ালেখা করব, এখানে কি কাজ করতে হয়, এখানকার জব অপরচুনিটি কেমন, এখানকার কিছু আমি জব সার্কুলার দেখব। দেখার পরে যখন আমার এই নলেজটুকু হয়ে যাবে এরকম 3টা ক্যাটাগরি নিয়েই, তারপরে আমি হচ্ছে যে পাশাপাশি আমি আমার সিনিয়রদের মধ্যে, বিশেষ করে ভার্সিটির সিনিয়র অথবা তাদের পরিচিত অথবা আমাদের ভাই বোন যারা আছে, মানে যেভাবেই হোক এইসব ইন্ডাস্ট্রির আমরা 5-7 জন করে মানুষ খুঁজে বের করব, যাদের সাথে আমরা এই বিষয়গুলো নিয়ে আবার আরেকটা ডিসকাশন করব। আর এই ডিসকাশনের ক্ষেত্রে আমাদের আলোচনাটা একটু ভিন্ন হবে। এবারের আলোচনাটা একদমই আমাদের প্রফেশন কেন্দ্রিক হবে, যে এই সেক্টরে কেরিয়ার গ্রোথ কেমন, এই সেক্টরে রেনুমারেশন কেমন, বেতন কেমন, জব অপরচুনিটি কেমন, তারপরে হচ্ছে যে আমি যদি অ্যাপ্লাই করতে চাই কোথায় অ্যাপ্লাই করব, এরকম কোম্পানির চয়েস, অথবা কিভাবে আমি এই সেক্টরে শুরু করার জন্য কিভাবে প্রিপেয়ার হব, যে নিজে কিভাবে প্রিপারেশন নেব, এই জিনিসগুলো নিয়ে আমরা তাদের সাথে আলোচনা করব। তারপর এই আলোচনাগুলো আমরা ডকুমেন্ট করব। এই 2টা কাজ আমাদের এই চ্যাপ্টারে আশা করলেই ইনশাআল্লাহ। তাহলে এটা তো কতদিন সময় দিবে ওদেরকে সাবমিট করার জন্য? কারণ এখানে তো বেশ কিছু কাজ করতে হবে। সো কতদিনের মধ্যে সাবমিট করবে, একটা টাইমলাইন বলে দাও। আচ্ছা, আমরা টাইম দিতে পারি, এটা ধরেন 15ই জুন। হ্যাঁ, 15ই জুন। কারণ আমার যেটা মনে হচ্ছে সামনে কোরবানির ঈদ আসছে, সবাইকে ঈদের শুভেচ্ছা, কিন্তু কোরবানির ঈদের মধ্যে হারিয়ে যাওয়া যাবে না। সো আমরা হয়তোবা তার আগেই যদি সাবমিট করে দাও তোমরা, তাহলে ঈদটাও তোমরা শান্তিমতো করলে আর কাজটাও আমাদের সবার এগিয়ে গেল। তো আমরা কি 15ই জুন একটা টার্গেট নিতে পারি সবাই,
পারলে একটু তোমরা আমাদেরকে জানিয়ে দিও অন্ততপক্ষে কমেন্টে যে হ্যাঁ আমরা নিচ্ছি টার্গেট, এবং জীবনের টার্গেট কিন্তু এইভাবেই নিতে হয়। সব সময় টার্গেট নিজের ইচ্ছা মতো আসলে আসে না, কখনো কখনো একটু চাপিয়ে দেওয়া টার্গেট থাকে। তো শুরু করো, এবং আমরা আশা করছি 15 জুনের মধ্যে 2 সপ্তাহ সময় তোমরা একটা ফার্স্ট রাউন্ড করে ফেলতে পারবে। তাহলে শাওন, আজকে আমরা বিদায় নেব। তুমি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছো তাদের কি কি প্রয়োজন। ওরা যদি কিছু চায় তাহলে তো অবশ্যই কমেন্টে আমাদের কাছে জানতে চাইবে, আমরা ফার্দার ক্লারিফিকেশন করব। তুমি কিছু বিদায়ী কথা বলতে পারো চাইলে। তো কোনো কিছুই আসলে সহজ না, মানে যেটা আমাদের কাছে দেখলে মনে হয় যে অনেক সহজ, ওইটাও আসলে অনেক কঠিন। সহজে কোনো কিছুই পাওয়া যায় না, সব কিছুর জন্যই আসলে কষ্ট করতে হয়। হ্যাঁ, আর মানে আর কষ্ট কোনটার জন্য সব থেকে বেশি করতে হয়, যে জিনিসটা আমরা সব থেকে বেশি চাই, ওইটার জন্য আসলে কষ্টটা সব থেকে বেশি করতে হয়। এই জন্য কেরিয়ার এটা যে আসলে সহজেই হয়ে যাবে এই চিন্তাটা না করা। হ্যাঁ, যে আমার চিন্তা যত বড় ওইটার জন্য আমার ইফোর্টটাও তত বড় দিতে হবে। ওই ইফোর্ট দেওয়ার মানসিকতা রাখা। আমাদের অনেকের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে আমাদের চিন্তা আর ইফোর্ট এই দুইটাতে অনেক বড় গ্যাপ থাকে, যে কারণে কি হয় যে দিনকে দিন আমাদের হতাশা বাড়তে থাকে। কারণ এই যে দূরত্ব যত তৈরি হবে, দুইটার মধ্যে যত বেশি দূরত্ব থাকবে আমার হতাশা তত বেশি থাকবে, আর দুইটার মধ্যে দূরত্ব যত কম হবে আমি হতাশা তত কম হব। এই জন্য সবার কাছেই এই কাজগুলা অনেক ঝামেলাপূর্ণ মনে হইতে পারে, কারণ এই কাজগুলা করার জন্য আসলে শারীরিকভাবেও আমার অনেক পরিশ্রম করতে হবে, বিভিন্ন জনের কাছে দৌড়াইতে হবে, প্লাস অনেকে টাইম দিবে না, অনেকের কাছে ঝাড়িও খাইতে হবে যে কী সব নিয়ে আসতো। বাট সব কিছুই আসলে আমরা এটা পরে বুঝতে পারবো যে নিজেরা তৈরি করার জন্য এই সবগুলোরই দরকার আছে লাইফে। তো এই জন্য বলবো যে কাজগুলা এক ঝামেলার মনে হইলেও করা। ওকে শাওন, থ্যাংক ইউ, তুমি খুব নাইসলি সামারাইজ করেছো। আমরাও শেষ করব আজকে। সো আমি মনে মনে ভাবছিলাম যখন আমরা আলোচনা করছিলাম যে এই যে বইটা শাওন প্রকাশ করলো এই বইমেলায়, এটা আসলে একটা অনেক ভালো কাজ হয়েছে, যেটা আমিও যখন পাণ্ডুলিপি দেখেছি তখন শাওনকে খুব ইনসিস্ট করছিলাম যে আমরা অন্যরকম লিডার্স প্রোগ্রামটা রোল আউট করার আগে বইটা যদি পেয়ে যাই তাহলে আমাদের জন্য অনেক সহজ হবে। আজকেও কিন্তু কথা বলতে বলতে আমি অনেকবার বইটা পাতা উল্টাচ্ছিলাম, এবং একটা সাজানো জিনিস দেখতে খুব সুবিধা। তো থ্যাংক ইউ শাওন তোমার বইটার জন্য, এবং এই বইটা ধরে আমরা অনেক দূর এগিয়ে গেছি। আমরা কিন্তু প্রায় 50-52 নম্বর পৃষ্ঠার কাছাকাছিতে আছি। সো ইনফ্যাক্ট আমরা একটা বইও পড়ছি, আমাদের ক্যারিয়ারের সব কিছু আমরা গুছিয়েও নিচ্ছি, এবং আমি অন্তত এর আগে এত গুছানোভাবে কাউকে কোনো ক্যারিয়ার পরামর্শ আমি দেইনি, এটা আমি বলতে আমার কোনো দ্বিধা নাই। সো আমার খুব এক্সাইটিং লাগছে। মোর ইম্পর্টেন্টলি আমরা যাদের জন্য করছি ওরাও খুব এক্সাইটেড, ওরাও আমাদের সাথে কাজ করছে। সো আমাদের সবার মূল উদ্দেশ্যই তো হচ্ছে আমাদের যারা নতুন তাদেরকে জায়গা মতো পৌঁছে দেওয়া। সো ওরা যদি সফল হয় তাহলে আমাদের সমস্ত প্রচেষ্টা সফল হবে। তো তোমাদের দিকে আমরা সবাই তাকিয়ে আছি। আজকে আমরা আমাদের আলোচনা শেষ করছি। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমাদের আলোচনা তোমাদের কেমন লাগলো। যদি কোনো কিছু একটু কষ্টকর লাগে বা মনে হচ্ছে কঠিন, প্লিজ কমেন্ট করে জানো। কোন জায়গাগুলো আলোচনা তোমাদের কাছে প্রাণবন্ত লেগেছে সেগুলোও জানাও, কারণ আমরাও মনে করি আমাদেরও অনেক কিছু শেখার আছে, অনেক কিছু ইমপ্রুভ করার আছে। আর সর্বোপরি 15 জুনের টার্গেটটা কিন্তু ভোলা যাবে না। 15 জুন হচ্ছে কুরবানির ঈদের আগের 2-1 দিন আগের ডেট। সো কুরবানির ঈদ মনে পড়লে মনে রাখবা যে তোমার কাজ এখনো বাকি, এবং যে কাজটা আজকে আমি এবং শাওন তোমাদেরকে দিলাম কাজটা কিন্তু একটু বড়। সো তোমাদেরকে আজকে কালকের মধ্যেই কাজে নেমে পড়তে হবে। 2 সপ্তাহ সলিড কাজ করলে ইনশাল্লাহ মোটামুটি একটা ফার্স্ট ড্রাফট দাঁড়িয়ে যাবে। আমি নিশ্চিত করছি, আই বিলিভ শাওনও এটা একমত হবে আমার সামনে, আজকে তোমার কাছে জিনিসটা যত ধোঁয়াশাচ্ছন্ন মনে হচ্ছে, যারা করে ফেলেছো ফার্স্ট অ্যাসাইনমেন্টটা তার অন্যদের তুলনায় একটু এগিয়ে গেছো। এবং তোমরা আবার যখন সামনের অ্যাসাইনমেন্টটা করে ফেলবা, আজকে যেটা দিচ্ছি সেখানে অনেক কিছু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। আর যে জিনিস পরিষ্কার শুধুমাত্র সেটাই তুমি টার্গেট করতে পারবা, তুমি ধরতে পারবা। যে জিনিস তোমার কাছে পরিচ্ছন্ন না, যে জিনিসটা হেজি ক্লিয়ার না, তুমি এটা কোনোদিন ধরতে পারবে না। তাহলে তোমার নিজের ক্যারিয়ার তৈরি করার জন্য তুমি একটু পরিশ্রম করো, কষ্ট করো, এবং আই এম শিওর আমরা তোমাদের জন্য দোয়া করছি আমরা সবাই, তোমরা যেটা হতে চাও জীবনে ইনশাল্লাহ তোমরা সেটাই হতে পারবে। তাহলে আজকে আমরা এখান থেকে শেষ করছি। তোমরা অনেক ভালো থাকবে, নেক্সট দিন আমাদের সাথে আবার কথা হবে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।